আই ওয়ান্ট ডিভোর্স। একটা হাঁটুর বয়সী অশিক্ষিত গ্রামের গাইয়া মেয়ের সাথে একই ছাদের তলায় আমি বসবাস করতে পারবো না। তুমি আমার যোগ্য না, আর না কখনো আমার যোগ্য হয়ে উঠতে পারবে। সবাই যখন আমার বউ দেখতে চাইবে তখন লজ্জায় মাথা কাটা যাবে আমার। তোমাকে কখনো আমার বউয়ের পরিচয়ে সবার সামনে দাঁড় করাতে পারবো না। তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। বাসর রাতে ঘোমটার আড়ালে থেকে কোনো পুরুষের কণ্ঠে ডিভোর্সের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সুরা। সে অশিক্ষিত হলেও ডিভোর্সের মানে জানা আছে তার, যাকে গ্রামের মানুষেরা তালাক বলে। এই তালাক শব্দটা তার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে, বঞ্চিত করেছে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে। তার যখন 6 বছর বয়স, কোনো কারণে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, অথচ তার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। সুরা লোকমুখে শুনতে পেত তার মা নাকি তার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য একটা লোকের সাথে বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন। সুরা ছোট হলেও বুঝতে পারত তার মায়ের নামে বন্ধ কথা বলছে লোকজন, কিন্তু মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কিচ্ছু করার ছিল না সুরার। লোকে পরামর্শ দিয়েছিল সেলিম শেখকে দ্বিতীয় বিয়ে করার, কিন্তু তিনি সুরার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করতে অস্বীকার করেন। বাবার আদর ভালোবাসায় মা ছাড়া বেড়ে উঠতে লাগলো সুরা। তার বাবা সেলিম শেখ কখনো তার চোখে পানি আসতে দেয়নি, বড্ড ভালোবাসতো তার সুরাকে। কিন্তু সুরার কপালে যেন সুখ সহ্য হলো না। সেলিম শেখ বিদ্যুৎ অফিসে চাকরি করত, আর সেই বিদ্যুৎই তার বাবার প্রাণ কেড়ে নেয়। বাবা মাকে হারিয়ে একা হয়ে পড়ে 6 বছরের সুরা। তার মায়ের লাভ ম্যারেজের কারণে তার নানা নানি মামাদের সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক ছিল না। ছোট্ট সুরা কার কাছে যাবে, কে করবে, কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার দুঃসম্পর্কের কাকা মনিরুল শেখ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুরাকে নিয়ে আসে নিজের গ্রামের বাড়িতে, কিন্তু তার ছিল অভাবের সংসার। ঠিকমতো 2 বেলা 2 মুঠো ভাতও ছুটতো না তার। একে তো সংসারে অভাব অনটনের মধ্যে আবার সুরাকে তাদের পরিবারে নিয়ে আসার জন্য মনিরুল শেখের স্ত্রী রহিমা বেগম যেন তেলে বেগুনে চলে ওঠে। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মনিরুল শেখকে। সুরাকে ঠিকমতো 2 বেলা 2 মুঠো পেট ভরে খেতে দিত না। পান থেকে চুন খসলেই গরম খুন্তির ছ্যাঁকা দিত। সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না সুরার কাছে। প্রতিনিয়ত কাকির অনাদর, অবহেলা, অত্যাচার, নির্যাতন সহ্য করে বড় হতে থাকে সুরা। হঠাৎ ঘোমটার আড়ালে থাকা পুরুষের মুখে আবারও তালাকের কথা শুনে অতীত থেকে বাস্তবে ফিরে আসে সুরা। লোকটার মুখে তালাক দেওয়ার কথা শুনে বুঝতে পারল এই লোকটা তার বর, যার সাথে আজ সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি তার। সুরা দেখতে নজর কাড়া সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী বলা চলে। ডাগর ডগর চোখ, হাঁটু পর্যন্ত ঢেউ খেলা চুল, 5 ফুট 2 ইঞ্চির হালকা পাতলা গড়নের মিষ্টি একটা মেয়ে। সে জানে তার বিয়ে একটা বুড়ো 2 বাচ্চার বাপের সাথে ঠিক হয়েছিল। অবশ্য সুরার কাকা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সুরার কাকির লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে তার। সুরার যার সাথে বিয়ে ঠিক হয়েছে লোকটা এলাকার চেয়ারম্যান। তার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব একটা বউয়ের। তার বউটা ছোট মেয়েটার জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। তার বউ মারা যাওয়ার পর সুরার দিকে তার নজর পড়ে। সুরার কাকিকে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। এটাও বলেন যে বিয়ের পর তাদের পরিবারের দায়িত্ব নেবেন তিনি। রহিমা বেগমকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করতে হবে না। কথাটা শোনা মাত্রই লোভে চকচক হয়ে ওঠে রহিমার মুখ। তিনি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান। বিষয়টা জানার পর সুরা তার নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল। যার এই পৃথিবীতে বাবা মা নেই, তার সাথে এর থেকে ভালো আর কী বা হতে পারে। সুরা এটা খুব ভালো করে জানে। আর যাই হোক, চেয়ারম্যান তাকে কখনো ডিভোর্স দিতে চাইবে না। কিন্তু লোকটার মুখে ডিভোর্সের কথা শুনে সুরা তৎক্ষণাৎ ঘোমটা ফেলে দিয়ে ডাগর ডাগর চোখে তার সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল। সে মুখে হাত দিয়ে একটু জোরেই বলে উঠল, ও মোর খোদা, এ কি সুন্দর বেডা মানুষ! এই সুন্দর বেডা মানুষ তুই কি আমার বর রে? আমি তো ভাবছিলাম আমার হয়তো কোনো বুড়ো ভুঁড়িওয়ালা লোকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এখন তো দেখছি তুই অনেক সুন্দর রে, এক্কেরে সিনেমার নায়িকের মতো। সোনার মুখে তুই তোকারি শুনে রেগে আগুন হয়ে গেল সাফায়াত দেওয়ান।
সে কখনো ভাবেনি একটা হাঁটুর বয়সী মেয়ে তার সাথে এইভাবে তুই তুকারি করে কথা বলবে। সাফায়েত দেওয়ান রেগে গর্জন তুলে বলল, হাউ ডিয়ার ইউ? তোমার সাহস হয় কি করে আমার সাথে তুই তুকারি করার? তুমি জানো আমি কে? মনে হচ্ছে তুই আমার বর। কিসের বর? হ্যাঁ, কিসের বর? আমি তোমার বর নই। আমি মানি না এই বিয়ে। খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আবারও ডিভোর্সের কথা শুনে চোখ জ্বলে উঠল সুরার। সুরা বিছানা থেকে নেমে সাফায়াতের দিকে তেড়ে এসে বলল, ডিভোর্সই যখন দিবি তখন বিয়ে করছিস কেন আমারে? বিয়ে করার আগে মনে ছিল না তোর? আমি কি তোর পায়ে ধরে কইছিলাম যে আমারে বিয়া কর? কইনি তো এমন কথা, তাই না? তাহলে আর একবার যদি ডিভোর্সের কথা বলিস তোর মুখ আমি ছিঁড়ে দেব। এই আমি বলে রাখলাম। তুই সুরাকে চিনিস না? সুরা কি চিনিস? তোমার মতো বেয়াদব মেয়েকে চেনার কোনো ইচ্ছাও নেই আমার। সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ তার শাড়ির আঁচলের নিচ থেকে একটা ছুরি বের করে সাফায়াতের দিকে এগিয়ে যেতেই সাফায়াত বলল, আরে আরে, কি করছোটা কি? সুন্দর বেডা মানুষ বুঝি ভয় পাইছে? এটা তোর জন্য না রে, এটা সাথে রাখছি ওই বুড়োর জন্য যার সাথে আমার বিয়া ঠিক হয়েছিল। ভাবছিলাম 500টাতে বেডার বিয়ে করার শখ মিটিয়ে দেব, কিন্তু তোর জন্য আমার সেই ইচ্ছেটা পূরণ হলো না। তোমাকে তো ভেবেছিলাম তুমি হয়তো গ্রামের মেয়ে, সহজ সরল হবে, কিন্তু না, আমি ভুলছিলাম। তুমি একটা বিচ্ছুর থেকেও ভয়ঙ্কর, ফালতু একটা মেয়ে। আর একটা কথা যদি তোমার ওই মুখ দিয়ে বের করো, তাহলে কিন্তু তোমার খাবার খাওয়ার জন্য নকল দাঁতের ব্যবহার করা লাগবে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু অবলা নারী না। তুই আমাকে অত্যাচার নির্যাতন করবি আর আমি বসে বসে কি তোর সুন্দর চেহারা ধুয়ে পানি খাবো রে? আমি সোজা পুলিশের কাছে চলে যাব, তোর নামে মামলা দেব, তখন বুঝতে পারবি কত গোবরে কত গন্ধ। লাইক সিরিয়াসলি, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? এই সাফায়াত দেওয়ানকে, যে কিনা নিজেই একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার কথাটা যেন সুরা ঠিক হজম করতে পারল না। তৎক্ষণাৎ সুরা জ্ঞান হারিয়ে সাফায়াতের বুকে ঢলে পড়ল। হেই দোষী মেয়ে, ওপেন ইওর আইস, প্লিজ টক টু মি। সাফায়াত সুরার থেকে কোনো রেসপন্স না পেয়ে চিন্তিত স্বরে বলল, যা বাবা, আমি পুলিশ অফিসার শোনা মাত্র সেন্সলেস হয়ে গেল। সাফায়েত সুরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাবে এমন সময় সুরার হাতের দিকে তার নজর পড়ে। ফর্সা হাতে কেমন কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে সাফায়াতের পা থমকে গেল। নড়তে পারল না সুরার কাছ থেকে। সাফায়াত সুরার কাছে এগিয়ে এসে ইতস্তত বোধ করে সুরার শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই দেখল পেল সারা শরীরে এমন অসংখ্য দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো মারের দাগ, জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, আবার কোথাও কোথাও ফোসকা পড়ে গেছে, যা গরম তেল ছিটে লেগে হয়েছে বা কেউ ইচ্ছেকৃতভাবে গরম কিছু চেপে ধরেছে। সব দেখে যেন সাফায়াতের চোয়াল শক্ত হয়ে এলো। সে ভাবতেও পারেনি এমন চটপটে স্বভাবের একটা মেয়ে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে। সে সুরাকে পার্সোনালভাবে চেনে না বলা চলে, ইনফ্যাক্ট বিয়ের আগে দেখেও নি। সাফায়েতের নানু খুব অসুস্থ হওয়ায় সাফায়েত অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে সপরিবারে গ্রামে তার নানু বাড়ি গিয়েছিল। সপরিবার বলতে তার আম্মি নাজমা দেওয়ান, বাবা শফিকুল দেওয়ান আর একমাত্র আদরের বোন নুসাইফা দেওয়ান। কিন্তু সবাই গ্রামে গিয়ে দেখে নানু একদম সুস্থ আছেন। তার নাকি মেয়ে, জামাই, নাতি নাতনি সবাইকে একসাথে দেখার ইচ্ছে জেগেছিল, তাই অসুস্থ হওয়ার মিথ্যা কথা বলে সবাইকে একসাথে করেছে। অবশ্য গ্রামে এসে মন্দ লাগে না সাফায়াতের। গ্রামের সবার সাথে 2 দিন খুব ভালো আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে পার করে সাফায়াত। তৃতীয় দিন সাফায়াত সবাইকে গ্রামে রেখে নিজে শহরে ফেরার জন্য রেডি হয়। এমন সময় নাজমা দেওয়ান সাফায়াতের কাছে এসে বলল, আমার একটা অনুরোধ রাখবি সাফি? এমন করে বলছেন কেন আম্মি? এমনটা কখনো হয়েছে যে আমি কখনো আপনার কথার অবাধ্য হয়েছি? আমি জানি তো আমার সাফি আমাকে কত ভালোবাসে, আমার কত খেয়াল রাখে, আমার সব আবদার মেনে নেয়। তাই তো এই শেষ একটা আবদার তোর কাছে করছি, তুই প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সাফায়াত নাজমা দেওয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি বলুন না আম্মি, আমার কি করতে হবে? আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি? বিয়ে করতে হবে তোকে, একটা জীবন্ত লাশকে সুন্দর একটা জীবন উপহার দিতে হবে। আমি অনেক আশা নিয়ে তোর কাছে আসছি, প্লিজ সাফি আমাকে ফিরিয়ে দিস না। সরি আম্মি, আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি।
কিন্তু আজ আমি আপনার কথা রাখতে পারলাম না। বিয়ে কোনো ছেলে খেলা নয় আম্মি, বিয়ে সারা জীবনের ব্যাপার। যেইখানে সারা জীবনের প্রশ্ন, সেইখানে হুট করে চেনা না জানা না এমন একটা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আম্মি। মেয়েটা খুব অসহায় সাফি। বাবা মা কেউ নেই এই পৃথিবীতে। যার বাবা মা নেই তার মতো অসহায় দ্বিতীয় আর কেউ নেই। মেয়েটাকে দেখে কেন জানি আমার আপন মনে হচ্ছে, মনে হচ্ছে আমার কাছের কেউ। দেখেন আম্মি, আমাদের আশেপাশে এমন অসংখ্য অসহায় মেয়ে আছে, তার মানে তো এটা নয় যে সব অসহায় মেয়েদের আপনার ছেলের বউ করবেন। তোর এক লাইন বেশি বোঝা অভ্যাস এখনো গেল না সাফি। আমি সব অসহায় মেয়েদের বিয়ে করতে বলিনি তোকে, শুধু এই গোলাপটা ফুটার আগেই পাপড়িরগুলো ছুঁড়ে দিতে দিস না। মেয়েটার কাকি শুধুমাত্র টাকার লোভে একটা 2 বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করছে। ওর কাকা মনিরুল আমার হাতে পায়ে ধরে বারবার বলেছে আমি যেন কিছু একটা করি, আমি যেন মেয়েটার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাই। তুই তো জানিস এই গ্রামে তোর নানুর কত নাম কামার রয়েছে, সবাই আমাদের কত সম্মান করে। আমি সবাইকে বলে এসেছি মেয়েটাকে আমি আমার ছেলের বউ করে ঘরে তুলবো। এখন তুই যদি এই বিয়েটা না করিস সবার সামনে আমার লজ্জায় মাথা কাটা যাবে, তোর নানুর সম্মানে আঘাত লাগবে। তুই কি চাস সাফি তোর মায়ের অসম্মান হোক, লোকে তাকে ছিছি করুক? সাফায়াত তার মায়ের অসহায় মুখ দেখে পারেনি বিয়েতে না করতে। একদম অপ্রস্তুতভাবে বিয়েটা হয়ে যায় তাদের। পুরনো কথা মনে হতেই নাজমা দেওয়ানের প্রতি অভিমান হয় সাফায়াতের। তিনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা গাইয়া পিচ্ছু মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার মতো একজন পুলিশ অফিসারের অবস্থা নাজেহাল করে দিয়েছে। তার মুখ ছিঁড়ে দেওয়ার হুমকি দিয়েছে। সাফায়াত গ্লাসে পানি এনে সুরার চোখে মুখে পানির ছিটা দিতেই সুরা সাফায়াতের হাত ধরে বলল, আমাকে দয়া করে আর মারিস না, এইভাবে মার খেতে খেতে আমি তো মরে যাব। হে ইউ, আমি তোমাকে কখন মারলাম? উল্টো তুমি আমার মুখ চিরে দিতে চেয়েছো, বিচ্ছু একটা। সুন্দর বেটা মানুষ তুই। আমি ভাবছি আমার কাকি, স্বপ্নে দেখছিলাম আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই কাকি আমার মুখে গরম পানি ছুঁড়ে মারছে। ডোন্ট প্যানিক, আমি তোমার কাকি না। পিকনিক? পিকনিক মানে সুরার খুব ভালো করে জানা আছে। গ্রামে থাকতে কাকির হাড়ি থেকে চাল ডাল চুরি করে আমার বন্ধুদের সাথে কত পিকনিক করছি। অবশ্য পরে কাকির হাতে মারও খেতে হয়েছে। তুই কি এখন আমার সাথে পিকনিক করবি? চল না সুন্দর বেটা মানুষ, আমরা পিকনিক করি। অনেক দিন চাল ডাল চুরি করে পিকনিক খাওয়া হয় না। ও গড, এ কার পাল্লায় পড়লাম আমি? আমি বললাম প্যানিক আর সে শুনেছে পিকনিক। যাই হোক, তুমি পুলিশের কথা শুনে অজ্ঞান হয়ে গেলে কেন? তুই কোনো পুলিশ না তাই না রে? আমাকে মিথ্যে পুলিশের ভয় দেখাইছিস তুই। তোমাকে মিথ্যা কেন বলতে যাব আমি? আমি সত্যি একজন পুলিশ অফিসার, তাই আমার সাথে কোনো প্রকার ঝামেলা করলে আমি সোজা তোমাকে জেলে ঢুকিয়ে দিব। আল্লাহ গো, এইটা আমার কি সর্বনাশ হইল গো। আমি যদি জানতাম আমার পুলিশের সাথে বিয়ে হচ্ছে, আমি কিছুতেই এই সুন্দর বেড়া মানুষের বিয়ে করতাম না। প্রয়োজনে ওই বইরা বেড়ার বউ হতাম। সুরা মাথা চাপড়াতে চাপড়াতে বলল, আল্লাহ গো, আমার আন্ডা বাচ্চাগুলো লুলা হবে গো। এ কি হয়ে গেল আমার জীবনে? আন্ডা বাচ্চার কথা শুনে কাশি উঠে গেল সাফায়াতের। সে বিরক্ত হয়ে বলল, কি সব আবল তাবল বকছো তুমি? আবল তাবল বকছি না রে সুন্দর বেটা মানুষ। আমার বন্ধুদের থেকে শুনছি পুলিশ নাকি খুব খারাপ হয়, সবাইকে ধরে ধরে খুব মার মারে, আর মানুষের অভিশাপে তাদের ছেলে মেয়ে লুলা হয়। হায় আল্লাহ, আমি তো লুলা পোলাপাইনের মা হয়ে যাব গো। এই সমাজ পুলিশ সম্পর্কে অত্যন্ত বাজে ধারণা নিজেদের মধ্যে পুষে রাখে। তারা সবসময় পুলিশের নেগেটিভ দিকগুলো তুলে ধরে। তারা দেখতে পায় পুলিশ একটা লোককে মারছে, কিন্তু কেন মারছে, সে কি অপরাধ করেছে এটা কখনো জানতে চায় না। আমরা এটা জানি, হিংস্র জীবজন্তু যাদের মানুষের মতো বোধবুদ্ধি নেই, তবুও তারা ততক্ষণ না একজন মানুষের উপর আক্রমণ করে যতক্ষণ না মানুষ তাকে আঘাত করে। যেইখানে জীবজন্তু কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না, সেইখানে একজন বোধবুদ্ধি সম্পূর্ণ পুলিশ অফিসার কেন নিরীহ মানুষের উপর অত্যাচার করবে? পুলিশের কাজ নাগরিকদের সুরক্ষা নিরাপত্তা প্রদান করা। এই পুলিশের জন্যেই সাধারণ জনগণ নিরাপদে চলাচল করতে পারে। এমনকি ঈদের দিন যখন সবাই নিজেদের পরিবার আপনজন নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে, তখন সেই পুলিশ নিজের আনন্দ উৎসব বিসর্জন দিয়ে সাধারণ জনগণকে পাহারা দেয়, যেন তাদের আনন্দ উৎসবে কোনো ত্রুটি না হয়। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ে তারা। এসব কাদের জন্য করে পুলিশ?
সাধারণ জনগণের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু দিন শেষে পুলিশের বদনাম ছাড়া সুনাম হয় না। এসব কথা সুরাকে বলতে গিয়ে নিজের মধ্যে রেখে দেয় সাফায়াত, কারণ সে জানে সুরা তিলকে তাল বানাতে খুব এক্সপার্ট। কিছু একটা ভেবে সাফায়াত নিজের ফোন সুরাকে দেখিয়ে বলল, তুমি এতক্ষণ পুলিশের নামে যে খারাপ খারাপ কথাগুলো বলছো সেগুলো আমি ফোনে রেকর্ড করে রেখেছি। এরপর যদি আর একটাও বাজে কথা বলো না, আমি প্রমাণসহ তোমাকে জেলে ভরে দিব। এখন আর একটা কথাও না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। তুই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি পাশের রুমে যাচ্ছি। তোমার মতো একটা মেয়ের সাথে একই বিছানায় জাস্ট ইম্পসিবল। বলেই সাফায়াত রুমের বাইরে পা রাখার আগেই সুরা এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুই আমাকে একা রেখে যেতে পারিস না সুন্দর বেডা মানুষ। আমার একা থাকতে ডর লাগে। আমি তো কখনো একা একটা বিছানায় থাকিনি। আমার সাথে মলি আপা থাকতো। আমি একা একা থাকলে যদি পেতনি এসে আমার ঘাড় মোটকে দেয়, যদি আমার গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলে দিয়ে যায়, তখন আমার কি হবে সুন্দর বেডা মানুষ? সাফায়াত কখনো ভাবতে পারেনি সুরা এইভাবে দুহাতে তাকে জড়িয়ে ধরবে। সাফায়াত বিরক্ত হয়ে সুরার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমাকে জড়িয়ে ধরার সাহস হয় কি করে তোমার? জড়িয়ে ধরছি তো কি হয়েছে? তোর শরীরের এক অংশ খসে পড়ে গেছে নাকি ঝলসে গেছে? জড়িয়ে ধরছি, পেশ করছি। আমার পাড়ার দাদিরা বলছে বরকে জড়িয়ে ধরতে হয়, চুমা দিতে হয়, আরো কত কি বলছে। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বের হয় আমি সোজা তোমাকে জেলে ভরে দিয়ে আসবো। বেয়াদব মেয়ে কোথাকার, যাও গিয়ে শুয়ে পড়ো। এটা শহর, তোমাদের গ্রামের মতো সস্তা ভূত পেতনি আমাদের এইখানে থাকে না। আর যদি পেতনি থেকেও থাকে সেই মানুষের ঘাড়ে ভর করবে, কোনো পেতনির ঘাড়ে নয়। পেতনিদের ঘাড়ে কটা মাথা আছে যে সে আর একটা পেতনির ঘাড়ে ভর করবে? খোঁচাটাকে তুই আমারে দিলি সুন্দর বেডা মানুষ? তুই ঠিক কি বোঝাতে চাইছিস আমি পেতনি? অশিক্ষিত হলেও বুদ্ধিমতী আছো তুমি। এখন দয়া করে নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। তুই এই ঘরে থাক না রে সুন্দর বেডা মানুষ। আমার সাথে এক বিছানায় থাকলে তোর গায়ে ফোসকা পড়ে যাবে, তাই তো? ঠিক আছে, তুই বিছানায় থাক। এমনিতেও আমি ওই নরম তুলতুলে বিছানায় শুতে পারবো না। কত নরম বিছানা রে বাবা। আমি বিছানায় বসলে ঠাস করে নিচে চলে যাচ্ছি। সাফায়াত কিছু বলতে যাবে তার আগেই দরজায় টোকা পড়ে। সাফায়াত দরজা খুলে দেখে তার আম্মি এসেছে। নাজমা দেওয়ানকে দরজায় দেখে অবাক হয়ে যায় সুরা। সে জোর গলায় বলে ওঠে, ভালো খালা তুই এখানে? তুই না সেই ভালো খালা যে আমার বিয়ের দিন আমাকে আদর করে ভাত মেখে খাইয়ে দিছিলি? আমি তো ভাবছিলাম তুই বরের পক্ষের কেউ, তাই আমাকে এত আদর করছিলি। তুমি ঠিক ধরেছ সুরা, আমি বরের পক্ষের লোক। কিন্তু আমার তো বুড়ো চেয়ারম্যানের সাথে বিয়ে হয়নি। এই যে সুন্দর বেডা মানুষ দেখছিস, ও আমার বর রে বর। আমার বর অনেক সুন্দর না বল? এজন্যই আমি ওর নাম দিছি সুন্দর বেডা মানুষ। তোমার ওই সুন্দর বেটা মানুষের মা আমি। এ আমার বাড়ি, আর আজ থেকে তোমারও বাড়ি। আমি শুধু তোমার সুন্দর বেটা মানুষের মা না, আমি তোমারও মা। এখন থেকে আমাকে ভালো খালা নয়, মা বলে ডাকবে, কেমন? সুরার কি হলো কে জানে, দৌড়ে গিয়ে নাজমা দেওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। তিনিও দুহাতে জড়িয়ে ধরল সুরাকে। সুরা নাক টেনে বলল, তুই সত্যি বলছিস আমি তোকে মা ডাকবো? জানিস ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তোর মতো করে কেউ আমাকে আদর করেনি, বুকে টেনে নেয়নি, খাইয়ে দেয়নি। তুই সত্যি আমার মা হবি? হ্যাঁ হব তো, তবে একটা শর্তে। কি শর্ত বল না? আমি মায়ের আদর ভালোবাসার জন্য সব শর্ত পূরণ করব। বড়দের সাথে এরকম তুই তুকারি করা যাবে না, এটা ভালো দেখায় না মা। বড়রা গুরুজন, আর গুরুজন হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাদের সাথে তুই তুকারি করতে হয় না। কিন্তু আমি তো এইভাবেই কথা বলি। গ্রামে আমার বন্ধুরা সবাই এমন করেই কথা বলে। সবাই বললে তোমাকেও যে বলতে হবে এমন কোনো কথা নেই মা। তোমাকে আদব কায়দা শিখতে হবে, পড়ালেখা শিখতে হবে, মানুষের মতো মানুষ হয়ে করতে হবে। আমি তোমার কাকাকে কথা দিয়েছি, তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিব আমি। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। আমি লক্ষ্য করেছি তুমি মাঝে মাঝে কয়েকটা কথা শুদ্ধ ভাষায়ও বলো। আমি জানি তুমি পারবে, শুধু একটু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করব মা। এই তো আমার লক্ষ্মী মেয়ে। বলেই নাজমা দেওয়ান সুরার কপালে চুমু এঁকে দিলেন। নাজমা দেওয়ান যাওয়ার সময় সাফায়াতের হাত ধরে বলল,
দেখলি তো মেয়েটা ভালোবাসার কতটা কাঙ্গাল। তোরা দুই ভাই সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছিস, যখন যা চেয়েছিস তাই পেয়েছিস, বরং প্রয়োজনের অতিরিক্ত পেয়েছিস। অভাব কাকে বলে বুঝতে পারিসনি। আর মেয়েটারও তোদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল, কিন্তু বেশি দিন সেই সুখ ওর কপালে সহ্য হলো না। শুনেছি ওর যখন 6 বছর বয়স ওর মা ওকে ছেড়ে চলে যায়, কিছুদিন পরে ওর বাবাও মারা যায়। মেয়েটার জীবনে নেমে আসে অন্ধকার। যে বয়সে ওর হাতে বই থাকার কথা, সেই বয়সে ওর হাতে ধরিয়ে দিয়েছে কড়াই, খুন্তি, গোয়ালের কবর। আমি এখানে এসেছিলাম সুরাকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য। পরে মনে হলো তুই আমার ছেলে, আমি তোকে সেই শিক্ষায় বড় করিনি। আমি জানি তুই সুরাকে না মানতে পারলেও সুরার অসম্মান করবি না। দেখ বাবা, সাফি বিয়েটা যেভাবেই হোক হয়েছে। আমি বলছি না তুই সুরাকে এই মুহূর্তে নিজের স্ত্রী হিসাবে মেনে নে, কিন্তু ভালো না বাসিস ফুলটার অযত্ন করিস না বাবা। বলেই তিনি প্রস্থান করলেন। নাজমা দেওয়ানের চাওয়ার পানে তাকিয়ে সাফায়াত মনে মনে বলল, আমাকে কত বিশ্বাস করে, ভরসা করে, আর আমি সত্যি তো মেয়েটাকে স্ত্রী হিসেবে না মানলেও তার সাথে ভালো ব্যবহার তো করতে পারি। সাফায়াত দেখল সুরা শুধুমাত্র একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়েছে। যা দেখে সাফায়াত সুরাকে ডেকে তুলে বলল, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি বিছানায় গেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি, আর সেই সুযোগে পেতনি এসে আমার ঘাড় মটকে দিব। আমি কোথাও যাচ্ছি না, আমিও বিছানায় ঘুমাচ্ছি। সত্যি? হ্যাঁ বলে দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে সাফায়াত শুয়ে পড়ল। যা দেখে সুরাও সাফায়াতের অপর পাশে আস্তে করে শুয়ে পড়ল। হে আল্লাহ, আমি মনে হয় শহীদ হয়ে যাব এই তুলতুলে বিছানায় শুতে গিয়ে। তুমি এই বিছানাটাকে শক্ত করে দাও আল্লাহ। সুরার কথা শুনে সাফায়াত বলল, তুমি যদি না ঘুমিয়ে আর একটা কথাও বলো, আমি সোজা বাইরে চলে যাব, আর জানালা দিয়ে পেতনি এসে তোমার রক্ত খেয়ে চলে যাবে। সুরা ভয় পেয়ে সাফায়াতের কেঞ্চি ধরে বলল, আমি ঘুমাচ্ছি। অতঃপর সুরা তার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আই ঘুম ঘুম সুরার চোখের পাতায়, না হলে যে সুন্দর বেডা মানুষ আমাকে ছেড়ে দিবে পেতনিদের খাঁচায়। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ করে সাফায়াতের মনে হলো যেন কেউ তার হাত কামড়ে গোস্ত উঠিয়ে নিয়ে যেতে চাইছে। সাফায়াত ব্যথায় কোকিয়ে উঠে চলতি রুমের লাইট চালিয়ে দিয়ে দেখে ঘুমের মধ্যে সুরা সত্যি সত্যি তার হাত কামড়ে ধরে রেখেছে। মনে হচ্ছে তার হাত একটা লেগ পিস, আর সুরা সেই লেগ পিস থেকে গোস্ত ছিঁড়ে খেতে চাইছে। সাফায়াত তৎক্ষণাৎ সুরার থেকে নিচের হাত ছাড়িয়ে নিয়ে দেখে সুরার দাঁতের কামড়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার হাতে। সাফায়াত একটু জোর দিয়ে সুরার থেকে হাত ছাড়িয়ে নেয়, যার ফলে জেগে যায় সুরা। সুরাকে জাগতে দেখে সাফায়াত রাগান্বিত হয়ে বলে, আর ইউ ক্রেজি? জীবনে কখনো গোশত খাওনি, আর খাবে কিভাবে? মনে হয় না জীবনে কখনো গোশত চোখে দেখেছো। শেষ পর্যন্ত আমার হাত বেছে নিলে ছিঁড়ে খাওয়ার জন্য? সুরা তার 32টা দাঁত বের করে একগাল হেসে বলল, ওই কি হয়েছে জানিস সুন্দর বেড়া মানুষ? আমি স্বপ্নে দেখছিলাম তুই আমাকে বড় রেস্টু ফেস্টুতে নিয়ে গেছিস তো। সাফায়াত সুরাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট, রেস্টু ফেস্টু কি? আরে রেস্টু ফেস্টু যেখানে বড় বড় সাহেবরা খাবার খেতে যায়। ওটা রেস্টুরেন্ট, রেস্টু ফেস্টু নয়। ওই হলো আর কি, যে মিতের মা সেই মাওই মা। শুনবি তো তারপর কি হয়েছে। তুই আমাকে ওইখানে নিয়ে গেছিস, আমি গিয়ে দেখি যে টেবিলের উপর এত এত খাবার রয়েছে, যা দেখে আমার জিভে পানি এসে গেছে। আমি খপ করে একটা মুরগির রান নিয়ে সবে কামড় দিচ্ছি, খেতেও পারলাম না। এর মধ্যে তুই আমার থেকে রানটা ছিনিয়ে নিয়ে গেলি। ওটা রান ছিল না গাদা, আমার হাত ছিল। সুরা মন খারাপ করে বলল, ও আমি তো সত্যি মনে করছিলাম। আমার সাথেই শুধু এরকম হয় কেন বলতো সুন্দর বেটা মানুষ? জানিস আমাদের ঘরের পাশে একটা নারকেল গাছ আছে, তো আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি ওই নারকেল গাছের গোড়ায় বসে হিসি করছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম আমার বিছানা ভিজে গেছে, আমি বিছানায় হিসি করে দিচ্ছি। বলে আবারও 32টা দাঁত বের করে হো হো করে হেসে উঠল সুরা। বুকের উপর ভারী কিছু অনুভব করার সাথে সাথে ঘুম ভেঙে যায় সাফায়াতের। সে চোখ খুলে দেখে সুরা তার বুকের উপর বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে।
যা দেখে সাফায়াতের রাগ হলেও কিছু না বলে সুরাকে বালিশে শুইয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে চলে গেল ফজরের সালাত আদায় করতে। সাফায়াত বাইরে যাওয়ার সাথে সাথে টিপ টিপ করে চোখ খোলে সুরা। তার ঘুম সাফায়াতের আগেই ভেঙেছে, কিন্তু সুরা যখন দেখে সে সাফায়াতের বুকের উপর শুয়ে রয়েছে তখন ইচ্ছে করে না উঠে ঘুমের ভাব ধরে সেভাবেই পড়ে থাকে। যদিও তার ভালো লাগছিল, আবার ভয়ও করছিল যদি সাফায়াত তাকে বকা দেয়। কিন্তু যখন দেখলো তার বর কিছু বলছে না তখন সে মটকা মেরে সেভাবেই পড়ে থাকলো। আর সাফায়াতকে বাইরে যেতে দেখে সে লাফ দিয়ে উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, গত রাতে মাজেদা খালা বলেছে এটা কলঘর, আর বড়লোকদের ভাষায় কি জানি বলছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, ওষার রুম। অতঃপর সুরা ওয়াশরুমে ঢুকে বলল, বড়লোকদের ওষার রুম কত সুন্দর রে বাবা, সাবান, স্নো পাউডার, শ্যাম্পু, আয়না সব কিছু আছে। রাতে মাজেদা খালা আমাকে দেখাই দিছিল কোনটা কেমনে কি করতে হবে। দূর ছাতার মাথা, আমি তো সব ভুলে গেছি। খালা কি কি বলছিল, এখন আমি অজু করব কেমনে? বলে সুরা শাওয়ারের কাছে গিয়ে বলল, আমার ঠিক মনে আছে, খালা বলছিল এইটাই মোচড় দিলে পানি পড়বে। সুরা তৎক্ষণাৎ একগাল হেসে শাওয়ার চালু করে দিল, আর ওপর থেকে পানি এসে তাকে ভিজিয়ে দিতে লাগলো। যা দেখে সুরা বলল, আরে আরে, এই বাড়ির ছাদ ফুটো হয়ে গেল নাকি? বৃষ্টির পানি ভিতরে এলো কেমনে? এইখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই রুমের ভিতরেও বৃষ্টি হচ্ছে, তার মানে নরম তুলতুলে বিছানাও ভিজে যাচ্ছে। পরক্ষণেই সুরা ওয়াশরুমের সামনে এসে বলল, কিন্তু রুম তো শুকনো আছে। ও, তার মানে ওই যন্ত্রণা থেকে বৃষ্টি হচ্ছে। প্রায় 30 মিনিট পরে সাফায়াত মসজিদ থেকে এসে দেখে সুরা বিছানায় নেই। সুরাকে না দেখে একটু চিন্তিত হয়ে গেল সাফায়াত। তৎক্ষণাৎ তার চোখ গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা খোলা রয়েছে, ভেতর থেকে পানি পড়ার আওয়াজ হচ্ছে। সাফায়াত কয়েকবার এই মেয়ে করে ডেকে সুরার সাড়া না পেয়ে ওয়াশরুমে গিয়ে দেখলো সুরা কাক ভেজা হয়ে শাওয়ার বন্ধ করার চেষ্টা করছে। সাফায়াত এগিয়ে গিয়ে শাওয়ার বন্ধ করে দিয়ে ধমকের সুরে বলল, এত সকাল সকাল গোসল করতে কে বলেছে তোমাকে? সব কাজে তোমার পাকনামি করা লাগবে? বেয়াদব মেয়ে একটা, জ্বালিয়ে মারছে আমাকে। সুরা ভয় পেয়ে ন্যাকা কান্না করে বলল, আমি গোসল করতে আসিনি, আমি তো অজু করতে আইছিলাম। কিন্তু যেই অজু করার জন্য এই যন্ত্রটা চালু করছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ন্যাকা কান্না বন্ধ করে তাড়াতাড়ি চেঞ্জ করো, না হলে ঠান্ডা লেগে জ্বর বাঁধিয়ে নিবে। আর জ্বর হলেও সমস্যা কি? আমি তো আছি তোমার সেবা শুশ্রূষা করার জন্য। আমি তো আমাকে তোমার হুকুমের দাস বানিয়ে রেখেছে। আমি তো জামা কাপড় আনিনি, ভেতর থেকে আমার একটা জামা এনে দিবি, সুন্দর বেডা মানুষ? না, দিব না। রাতে আমি কি বলে গিয়েছিলেন তোমাকে? তুই তোকারি করতে না করেছিল, ভুলে গিয়েছো সে কথা? 4 আঙ্গুলে একটা মেয়ে হয়ে সাফায়েত দেওয়ানের সাথে তুই তোকারি করে? আর একবার যদি তোমার মুখে তুই তোকারি বেড়া মানুষ শুনেছি, তোর মুখ একদম ভেঙে দিব আমি, কথাটা মাথায় থাকে যেন। বলেই সাফায়াত রুমে এসে দেখে কোথাও সুরার জামা কাপড় কিচ্ছু নেই। সে কি করবে বুঝতে না পেরে তার বোন নোজাইফাকে কল করে তার একটা ড্রেস দিয়ে যাওয়ার জন্য। কিন্তু নোজাইফা কল রিসিভ করার আগেই নাজমা দেওয়ান তার নিজের একটা শাড়ি আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে এসে বলল, মেয়েটার বাড়ি থেকে ওর জামা কাপড় কিচ্ছু নিয়ে আসেনি, তাই আপাতত আমি এই শাড়িটা নিয়ে আসলাম। এখনকার মতো এটা পরবে, আর তুই আজকে সুরাকে সাথে করে নিয়ে কয়েকটা ড্রেস কিনে দিস। সরি আম্মি, আমার আজ অফিস আছে, আমি যেতে পারবো না। আপনি বা নুজাইফা গিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, কিন্তু সুরা কোথায়? ওকে দেখছি না যে। ওয়াশরুমে গিয়ে দেখেন আপনার সুরা আছে, সে অজু করতে গিয়ে গোসল করে বসে আছে। বেয়াদব অশুভ মেয়ে একটা, শুধুমাত্র আপনার জন্য ওকে সহ্য করতে হচ্ছে আমার। আমি কিন্তু আর সহ্য করবো না আম্মি, আপনি ওকে আমার রুমে থেকে নিয়ে যাবেন। নাজমা দেওয়ান প্রতি উত্তরে কিছু না বলে ওয়াশরুমে গিয়ে দেখে সুরা ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে। তিনি সুরাকে শাড়ি দিয়ে চলে আসতে যান। এমন সময় সুরা পেছন থেকে ডেকে বলল, আমি তো শাড়ি পরতে পারি না মা, তুই কি আমাকে শাড়িটা পরিয়ে দিবি? পরক্ষণেই সুরার মনে হয় সে আবারও তুই করে বলে ফেলেছে। তৎক্ষণাৎ সুরার দাঁত দিয়ে ছিপ কেটে বলল, ওই মুখ ফসকে আবারও তুই বেরিয়ে গেছে। এই আমার চোখ ছুঁয়ে বলছি, আমি আর কখনো তুই করে বলবো না। মনে থাকবে তো? হ্যাঁ মা, খুব করে মনে থাকবে। নাজমা দেওয়ান মিষ্টি হেসে সুরাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে বলল, ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু গয়না রেখে এসেছি, এগুলো পরে নিচে আসবে কেমন?
ঠিক আছে মা। সুরা ভেজা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুড়ি কানের দুল পরে একটু জোরের সাথে বলল, ও মা, বড়লোকদের শাড়ি চুড়ি পরে আমাকে কি সুন্দর লাগছে, একদম যেন আসমানের পরি। কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীর তীরে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছে, যে কেসের দায়িত্ব সাফায়াতের উপর পড়েছে। সাফায়াত সেই কেসের ফাইল চেক করছিল। এমন সময় সুরার চিৎকার শুনে আয়নার মধ্যে একটা মায়াবী চেহারা দেখে থমকে যায়, যে চেহারার মধ্যে নেই কোনো প্রসাধনীর ব্যবহার। হঠাৎ সাফায়াতের নজর যায় সুরার হাঁটু পর্যন্ত লম্বা চুলের দিকে। চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে টাইলস ভিজে গিয়েছে। সাফায়াত কি মনে করে ফাইল বিছানার উপর রেখে হাতে একটা টাওয়াল নিয়ে সুরার পিছনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো মুছে দিয়ে পড়ল, যে চুলে যত্ন নিতে পারো না সে চুলে এত বড় রাখার কি দরকার, বেয়াদব মেয়ে। মনিরুল কাকার থেকে শুনেছি আমার বাপ নাকি আমার চুল অনেক পছন্দ করত। তিনি আমার চুলে শ্যাম্পু করে দিত, তেল দিয়ে চুল বেনি করে দিত। ছোটবেলা থেকেই নাকি আমার চুল বড়। অবশ্য কাকি অনেকবার চুল কেটে দিতে চাইছে, সে বলতো আমি এত বড় চুলে শ্যাম্পু তেল দিতে পারবো না। কিন্তু কাকা কাটতে দেয়নি। প্রথম প্রথম আমার বিরক্ত লাগতো, কিন্তু পরে যখন জানতে পারলাম আমার চুল আমার বাপের অনেক পছন্দ ছিল, তখন আর আমার বিরক্ত লাগেনি। আমার মনে হয় এই চুলে আমার বাপের হাতের ছোঁয়া আছে, ভালোবাসা মিশে আছে। বলতে বলতে সুরার চোখ ভিজে গেল। যা দেখে সাফায়াত বলল, তোমাদের মেয়ে জাতির ওই এক সমস্যা, কিছু পারো বা না পারো কথায় কথায় ঠিক চোখের পানি নাকের পানি এক করে দিতে পারো। কথায় কথায় এমন চোখের পানি ফেলে কি শান্তি পাও বলো তো? সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ সাফায়াতের দিকে ঘুরে তার শার্ট টেনে নিচের নাক পরিষ্কার করে কিছু বলার আগেই সাফায়াত চিৎকার করে বলল, ছি ছি, এটা কি করলে তুমি? নাক পরিষ্কার করার জন্য আর কিছু পেলে না, বেয়াদব মেয়ে? এমন ভাব করছেন যেন আমি আপনার শার্ট দিয়ে নাক নয় হাগু পরিষ্কার করছি। নাকে তো শুধু পানি থাকে, একটু পানি মুছেছি তো কি এমন হয়েছে? সাফায়াত প্রত্যুত্তরে কিছু না বলে রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে সুরা বলল, চাপ বাবা, আমি তো তার সাথে তৈতুকারি করিনি, তাহলে ব্যাটা এমন রাগ করলো কেন? আমি কি খারাপ কিছু বলছি বা করছি? আমাকে কি তোমার মানুষ মনে হয় না নাজমা? তোমাকে কতবার বললাম এমন একটা গাইয়া অশিক্ষিত মেয়ের সাথে শাফির বিয়ে দিয়ে ছেলেটা জীবন নষ্ট করে দিও না, কিন্তু তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না। আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? শাফি যেমন তোমার ছেলে তেমনি আমারও ছেলে। ও জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোমার একা নয়, আমারও আছে। একে তো তুমি বিয়েটা দিয়ে মস্ত বড় একটা ভুল করেছো, এখন আবার চাইছো সেটা ঢাকঢোল পিটিয়ে পুরো শহরের মানুষকে জানাতে। হ্যাঁ, তাদেরকে এটা জানতে চাইছো যে শহরের নামকরা একজন বিজনেসম্যান শফিকুল দেওয়ানের একমাত্র ছেলে সাফায়াত দেওয়ান একজন গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। হ্যাঁ, দেখো নাজমা, তুমি খুব ভালো করে জানো এই সমাজে আমার যথেষ্ট নাম কাম আছে। সবাই যখন জানবে আমার একমাত্র ছেলের বউ একটা গাইয়া অশিক্ষিত, তখন সমাজে আমি মুখ দেখাতে পারবো না, লোকে ছিছি করবে আমাকে। এত অহংকার তোমার! সমাজের লোকদেরকে দিয়ে তুমি কি করবে? সমাজ আমাদের খেতে পড়তে দিবে না। আজ সমাজের দোহাই দিয়ে তুমি মেয়েটাকে হেয় করে দেখছো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। তবে আমিও বলে রাখি, আজ তুমি যে মেয়েটার জন্য সমাজে মুখ দেখাতে পারছো না, সমাজের সামনে তার পরিচয় করিয়ে দিতে চাইছো না, তাকে দূরে ঠেলে দিচ্ছ, একদিন সেই মেয়েটাকে তুমি বুকে টেনে নেবে, তাকে নিয়ে তুমি গর্ববোধ করবে, পুরো শহরের মানুষকে জানাবে এই গায়া অশিক্ষিত মেয়েটা তোমার একমাত্র ছেলের বউ। চ্যালেঞ্জ করছো আমাকে? ধরে নাও চ্যালেঞ্জই করলাম। আমি মেয়েটাকে এমনভাবে তৈরি করব যে তুমি তাকে গায়া অশিক্ষিত বলতে গেলেও তোমার 10 বার ভাবতে হবে। আমি সত্যিই ভাবতে পারিনি তুমি এতটা নিজ মনের। মনুষ্যত্ববোধ একজন মানুষের বড় পরিচয়, তোমার মধ্যে সেই মনুষ্যত্ববোধটুকুও নেই। তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছো নাজমা। সুরা 22-এর মেয়ে নয়, ও এই বাড়ির একমাত্র ছেলের বউ। আর সুরাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা থাকে, আমি বাধ্য হব মেয়েটাকে নিয়ে অন্যত্র চলে যেতে। সুরা সুন্দর করে সেজে গুজে নিচে আসতে যাচ্ছিল, এমন সময় উপর থেকে নাজমা দেওয়ান আর শফিকুল দেওয়ানের কথা কাটাকাটি দেখে তার পা থমকে যায়। সুরা নাজমা দেওয়ানকে চিনলেও শফিকুল দেওয়ানকে চিনে না, তবে তার কথার ধরন দেখে বুঝতে পারে এটা তার শ্বশুর, যে তাকে তার পুত্রবধূ হিসেবে মানতে নারাজ। সুরার তার শ্বশুর শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি দেখে আর সাহস হয় না নিচে যাওয়ার। সুরা চোখের পানি মুছে নিচের রুমের দিকে পা বাড়ানোর আগেই নোজাইফা সুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল,
শুভ সকাল ভাবিমণি। আমাকে চিনতে পারছো তো? আম্মির সাথে আমিও তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তখন অবশ্য তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র মিষ্টি ভাবি লাগো। অবশ্য আমরা দুজন সমবয়সী, তাই তোমাকে আমি তুমি করে বলবো, কেমন? সুরা মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। নুজাইফা বুঝতে পারল সুরার মন খারাপ। সে সুরার মন ভালো করার জন্য বলল, আচ্ছা তুমি এত কিউট কেন বলো তো? আমি যদি ছেলে হতাম না, আমি তোমাকেই বিয়ে করতাম। ভাইয়া তোমাকে দেখে না নিশ্চয়ই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আচ্ছা বলো না, তোমাদের বাসর রাতে কি হয়েছে? ভাইয়া তোমাকে নিশ্চয়ই অনেক আদর সোহাগ করেছে। তৎক্ষণাৎ সুরা নিচের খোলস থেকে বেরিয়ে বলল, জানো রাতে কি হয়েছে? আমি কিভাবে জানবো তোমাদের বাসর রাতে কি হয়েছে? আমি গোমরামুখ পুলিশের হাত কামড়ে দিয়েছি বলে হো হো করে হেসে উঠল সুরা। গোমরামুখ পুলিশ? তাকে আমি একটা ভালো নাম দিয়েছিলাম, সুন্দর বেডা মানুষ, কিন্তু তার এই নাম পছন্দ হয়নি, তাই তো আবার নতুন করে গোমরামুখ পুলিশ রাখছি। ভালো হয়েছে না? রোজাইফা বুঝতে পারলো মেয়েটা অনেক সহজ সরল। সে বলল, হ্যাঁ, ভাইয়ার সাথে গোমরামুখ পুলিশ নামটা একদম পারফেক্ট হয়েছে। আর তোমাকেও ভাইয়ার সাথে দারুণ মানিয়েছে, যাকে বলে মেড ফর ইচ আদার। এটা আমার মন রাখতে বলছে, তাই না? আমি অশিক্ষিত হলেও এতটুকু বুঝতে পারছি যে আমি তোমার ভাইয়ার যোগ্য না। কোথায় তোমার ভাইয়া আর কোথায় আমি? আমি তো তোমাদের বাড়ির কাছের লোক হওয়ারও যোগ্যতা রাখি না। এইভাবে বলছো কেন ভাবিমণি? কেউ কি তোমাকে কিছু বলেছে? ভাইয়ার হয়তো একটু রাগ হয়েছে, কিন্তু আমার ভাইয়া এমন নয় যে কোনো মেয়েকে অসম্মান করবে আর তার গায়ে হাত তুলবে। আমার জন্য তোমাদের পরিবারে অশান্তি শুরু হয়েছে, শুধুমাত্র আমার জন্য শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া হয়েছে। তবে এটা দেখে আমার ভালো লাগছে যে মনিরুল কাকার পরে কেউ একজন আমার জন্য ভাবে, আমার জন্য নিজের বরের মুখে মুখে তর্ক করছে। ও, শুধুমাত্র আমি তোমার আপন হয়ে গেল? আমি তোমার কেউ নই না? সুরা কিছু বলতে যাবে তার আগেই মাজেদা এসে বলল, ননদ ভাবি মিলে কি গল্প হচ্ছে শুনি তো? শুধু গল্প করি পেট ভরবে নাকি নাস্তা করা লাগবে? এই তো যাচ্ছি। বলে নুসাইফা সুরাকে নিয়ে নিচে নেমে আসলো। সুরাকে দেখে নাজমা দেওয়ান বুকে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, যাও মা, টেবিলে গিয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তুমি কি কি খেতে পছন্দ করো আমাকে বলবে, কেমন? আমি নিজের হাতে তোমার পছন্দের রান্না করে দিব। ঠিক আছে মা। বলেই সুরা চেয়ারে বসে সবে এক টুকরো পরোটা মুখে দিয়েছে এমন সময় শফিকুল দেওয়ান ডাইনিং টেবিলে উপস্থিত হয়। যা দেখে সুরা একটু ভীত হয়ে চেয়ার ছেড়ে উঠে তার খাবারের প্লেট নিয়ে ফ্লোরে বসে খাওয়া শুরু করে। সুরাকে নিচে বসে খেতে দেখে মাজেদা এগিয়ে এসে বলল, এ মা, নতুন বউ, তুমি চেয়ার টেবিল ছেড়ে নিচে বসে খাচ্ছ কেন? টেবিল চেয়ারে বসে বসে খেতে পারো না? হ্যাঁ, আসলে আমি তো কখনো টেবিল চেয়ারে বসে খাইনি। আমি খেতাম মাটিতে বসে। মনিরুল কাকা যখন বাড়িতে থাকতো তখন সবাই একসাথে বসে খেতাম, কিন্তু কাকা যখন কাজের জন্য শহরে আসতো তখন চাচি আমাকে ঠিকমতো খেতে দিত না। সবার খাওয়া শেষ হলে যদি অবশিষ্ট কোনো খাবার থাকতো সেটুকু দিত আমাকে, অথচ তার ছেলে মেয়ে খাবার খেতে না পেরে নষ্ট করত। একদিন তো পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাসন মাজতে গিয়ে মলি আপা আর সুজন ভাইয়ের ফেলে দেওয়া খাবার খাইছিলাম। বলেই চোখের পানি মুছতে লাগলো সুরা। তোমার কি আরেকটু পরোটা লাগবে বউ? আমি কি এনে দিব? না খালা, এটুকু খেলেই আমার পেট ফুলে কাঁঠাল হয়ে যাবে। মনে হবে আমি যেন 7 মাসের পোয়াতি। সুরার কথা শুনে হেসে উঠল মাজেদা। পরক্ষণেই তিনি বললেন, দেখো মা, তুমি এখন এ বাড়ির বউ। এ বাড়ির নিয়ম কানুন, আচার আচরণ শিখতে হবে তোমাকে। তোমাকে সাফি বাজানের যোগ্য হয়ে উঠতে হবে। টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যাস করতে হবে। আমি তো টেবিলে খেতে চাইছিলাম খালা, কিন্তু আমি সকালে শুনেছি আমার শ্বশুর আমাকে পছন্দ করেন না। আমার জন্য তিনি ভালো মার সাথে ঝগড়া করেছেন। এখন তিনি যদি আমাকে টেবিলে খেতে দেখে নিজে না খেয়ে চলে যান, তাই তো আমি টেবিল থেকে চলে আসলাম। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী নতুন বউ। কিন্তু এভাবে শ্বশুরের থেকে আড়ালে আড়ালে থাকলে
তার মন জয় করতে পারবে না। তোমাকে তোমার শ্বশুরের মন জয় করতে হবে। আমি পারবো না খালা, ওনাকে দেখে আমার ভয় করে, মনে হয় যেন উনি কোনো মানুষ না, আস্ত একটা দৈত্য। এটা অবশ্য তুমি ঠিক বলেছ নতুন বউ। বলেই হো হো করে হেসে উঠল মাজেদা আর সুরা। দূর থেকে সুরা আর মাজেদাকে হাসাহাসি করতে দেখে শফিকুল দেওয়ান বলল, খুব তো বড় মুখ করে বলেছিলে এই গাইয়া মেয়েকে তুমি সাফির যোগ্য করে তুলবে, কিন্তু তুমি বোধহয় জানো না কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। দেখো কিভাবে চেয়ার টেবিল ছেড়ে নিচে বসে রাজহাঁসের মতো খাবার গপ করে গিলছে, যেন এমন খাবার জীবনও চোখে দেখেনি। ওই মেয়েটা এই বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না। আমি তোমাকে আবারও বলছি রাজমা, আশেপাশের লোকজন জানার আগেই তুমি মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে রেখে এসো। মেয়েটা আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। তুমি কি চাইছো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? বুঝতে পারছি না, একটা অসহায় এতিম মেয়েকে নিয়ে তোমার এত সমস্যা কিসের? মেয়েটার এত মায়াবী চেহারা দেখলেই কেমন যেন মায়া লাগে, বুকে জড়িয়ে নিতে ইচ্ছে হয়। কথায় কথা বাড়ে, তবুও এই কথাটা আমি না বলে থাকতে পারছি না। শফিকুল, ভুলে যেও না তুমিও একজন এতিম ছিলে। কাকা কাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার বাবা তোমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে, তবেই না তুমি আজ শহরের একজন নামকরা বিজনেসম্যান হতে পেরেছো। কই আমি বা আমার পরিবার কখনো তোমার সাথে এমন আচরণ করিনি, তোমাকে এতিম বলে ছুঁড়ে ফেলে দেয়নি। একবার সুরা জায়গায় নিজেকে বসিয়ে দেখো শরীফুল, আমরা যদি তখন তোমাকে ছুঁড়ে ফেলে দিতাম, আজ তুমিও সোরার মতো অশিক্ষিত গিয়েও আনস্মার্ট হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। তুমি আমাকে খোটা দিচ্ছ রাজমা? খোটা নয় শফিকুল, আমি তোমাকে তোমার পরিস্থিতির কথা বোঝাতে চাইছি। পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। সুরার পরিচয় নিয়ে তোমার সমস্যা, তাই তো? ঠিক আছে, আমি যতদিন না পর্যন্ত সুরাকে এই বাড়ির উপযুক্ত বউ হিসাবে গড়ে তুলতে না পারছি ততদিন কেউ সুরার আসল পরিচয় জানবে না। সবাই এটাই জানবে যে সুরা আমার বোনের মেয়ে। সাফায়াত নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় সুরা এসে বলল, ও পুলিশ পুলিশ, তুই কি আমার উপর রাগ করছিস? থুকু, রাগ করেছেন? আমি আপনার শার্টে নাকের পানি মুছছি তাই? আমি আপনার শার্ট একদম পরিষ্কার করে ধুয়ে দিব, তবুও তুই আমার উপর রাগ করে থাকিস না। তুমি যে কাজ করেছো তাতে তোমার উপর রাগ করবো না তো কি করব? তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো? সুরা খুশি হয়ে তার দুই হাত উঁচু করে দিয়ে বলল, সত্যি কোলে নিবি পুলিশ? নে না। সাফায়াত সুরার কথায় বিরক্ত হয়ে তার হাতে থাকা চিরুনি নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সুরার দুই বাহু চেপে ধরে বলল, তুমি আবার শুধু ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে? তোমার জন্য যে আমাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে এটা কি তুমি বুঝতে পারছো না? শুধুমাত্র আমি আর বাবার মধ্যে তোমার জন্য দূরত্ব সৃষ্টি হয়েছে, আমাদের সংসারটা শেষ হতে চলেছে। সাফায়াত সুরার বাহু এমন ভাবে চেপে ধরেছে যে ব্যথায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সুরার। সুরার চোখে পানি দেখে সাফায়াত তৎক্ষণাৎ সুরার বাহু ছেড়ে দিয়ে বলল, তোকে যেন আর কখনো আমার চোখের সামনে না দেখি, তাহলে কিন্তু একদম খুন করে ফেলবো তোকে। বলেই সাফায়াত বেরিয়ে গেল। সাফায়াতের যাওয়ার পানে তাকিয়ে সুরা ধপ করে নিচে বসে পড়ে বলল, সত্যিই তো আমার জন্য তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। আমি আসলে একটা অপয়া অলক্ষী। বাপমা যে কেন আমাকে একা রেখে চলে গেল, আমি কি করব এখন, কোথায় যাব? কাকার সংসারে থাকাকালীন আমি তাদের সংসারে অশান্তির কারণ ছিলাম, আর এখন এই সংসারের অশান্তির কারণ হয়ে গেছি। অতঃপর সুরা চোখের পানি মুছে বলল, না না, আমি কারো অশান্তির কারণ হতে চাই না। আমি চাই আমার পুলিশ বর, ভালো শাশুড়ি, দৈত্য শ্বশুর সবাই ভালো থাকুক। বলেই সুরা নিচে এসে দেখলো দরজা খোলা রয়েছে, অথচ নিচে কেউ নেই। সবাই হয়তো যার যার রুমে রয়েছে। সুরা কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে জানে না তার গন্তব্য কোথায়। সে হাঁটতে হাঁটতে শহরের মধ্যে চলে আসে। শহরে এত গাড়ি দেখে সুরার হাত পা কাঁপতে থাকে। সকাল সকাল সাধারণত যানজট সমস্যার সৃষ্টি হয়। সবাই তারাই আছে তাদের নিজেদের গন্তব্যের সময় মতো পৌঁছানোর জন্য। সুরার দিকে কারো কোনো খেয়াল নেই। সে বুঝতে পারছে না কোন দিক থেকে কোন দিকে যাবে। হঠাৎ সুরার খেয়াল হয় সাফায়াত রাস্তার অপর প্রান্তে পুলিশের ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, যা দেখে সুরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মুহূর্তের মধ্যে সুরা ভুলে যায় তার পুলিশ পরের করা অপমানের কথা। সে কোনো দিকে না তাকিয়ে এ পুলিশ বলে দৌড়ে তার পুলিশ পরের কাছে যেতে যায়, কিন্তু তার আগেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে সুরাকে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে সুরার কোমল রক্তাক্ত দেহ নিচে পড়ে যায়।
কি বলছেন আম্মি? মেয়েটাকে পাওয়া যাচ্ছে না মানে কি? আমি তো বাড়ি থেকে আসার সময় আমার রুমে দেখে এসেছিলাম। হ্যাঁ রে সাফি, কোথাও সুরাকে পাওয়া যাচ্ছে না। আপনি মেয়েটাকে চিনতে পারেননি আম্মি? আজ তো একটা বিচ্ছু মেয়ে, দেখেন কোথাও মটকা মেরে পড়ে রয়েছে। তুই সুরাকে চিনতে না পারলেও আমি তাকে চিনতে ভুল করিনি। মেয়েটা একদম ঘাঁটি সোনা। আমার তো সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। আমি শেষবার সুরাকে তোর রুমে যেতে দেখেছিলাম, এরপর থেকে মেয়েটার আর দেখা মেলেনি। তুই সুরাকে আবার কিছু বলিসনি তো? হ্যাঁ বলেছে আম্মি, কিন্তু সেরকম কিছু তো বলিনি। শুধু বলেছি আমার রুমে আসবে না, ব্যাস। একটু কথা তো রাতেও বলেছিলাম, কিন্তু তারপরও মেয়েটা এসেছিল আমার রুমে। তাহলে হঠাৎ করে কোথায় গেল মেয়েটা? আমার একই প্রশ্ন, কোথায় গেল মেয়েটা? ভেতরটা কেমন যেন কুগাইয়ে। ওর তো শহরের কিছুই চেনা জানা নেই। মেয়েটার কোনো বিপদ হলো না তো? ডোন্ট ওয়ারি আম্মি, আমি বাসায় আসছি, দেখছি কি করা যায়। বলেই সাফায়েত ফোন রেখে দিয়ে বলল, 4 আঙ্গুলের মেয়ে আমার উপর রাগ দেখায়। সকালবেলা একটু কথা শুনিয়েছে আর অমনি তার দোষীপনা শুরু হয়ে গিয়েছে। সবাইকে টেনশনে ফেলে দিয়ে নিজে কোথাও মটকা মেরে পড়ে রয়েছে। মেয়েটাকে একবার হাতে পাই একদম হাড্ডি গুড্ডি ভেঙে জেলে ঢুকিয়ে দিব। অসভ্য বেয়াদব একটা মেয়ে জ্বালিয়ে মারছে আমাকে। রাগে গজগজ করতে করতে সাফিয়াত গাড়িতে উঠতে যাবে, তার আগেই একজন কনস্টেবল এসে বলল, স্যার, রাস্তার অপর প্রান্তে একটা মেয়ের অত্যন্ত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। হাত মনে হয় একদম লোলা হয়ে গিয়েছে, ব্লিডিং হচ্ছে প্রচুর। কিন্তু অপরিচিত একটা মেয়েকে কেউ হসপিটালে নিয়ে যেতে চাইছে না। তুমি এক কাজ করো শাকিল, অ্যাম্বুলেন্স কল করো আর মেয়েটাকে হসপিটালে নিয়ে যাও। আর মেয়েটার পরিবারের সদস্যদের খবর দাও। স্যার, ছোটো মাউথে একটা বিগ কথা বলছি। আপনি এমনভাবে বলছেন যেন মেয়েটা আমার ম্যারিড করাবো। আমি যাব আর আমার শ্বশুর শাশুড়িকে খবর দিয়ে বলবো যে আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে স্যার, মেয়েটার পরিবারকে আমি কোথায় খুঁজে পাবো? রাবিশ, আগে তাকে নিয়ে হসপিটালে নিয়ে তো যাও, তারপর মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়ে তার পরিবারকে ইনফর্ম করো। বলেই সাফায়াত নিজের গাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাফায়াত বাড়িতে এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে নাজমা দেওয়ান দরজা খুলে দিল, যেন সাফায়াতের অপেক্ষায় ছিলেন তিনি। সাফায়াতকে দেখা মাত্রই সাফায়াতের বুকে ঝাঁপিয়ে পড়ে বললেন, মেয়েটা কোথায় চলে গেল রে সাফি? মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম আমি। আমি ওর কাকা মনিরুলকে কি জবাব দিব? গ্রামের লোকদের সামনে মুখ দেখাবো কি করে? আপনি সব জায়গায় ঠিক করে দেখেছেন তো? হ্যাঁ, আমি বাড়ির প্রতিটি কোনায় দেখেছি, কোথাও সুরা নেই। আর না আমরা কেউ সুরাকে বাড়ির বাইরে যেতে দেখেছি। আমি প্লিজ আপনার কান্না বন্ধ করুন, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। চলুন আমি বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখছি, তাহলে জানা যাবে মেয়েটা বাইরে গিয়েছে কিনা। সাফায়াত সিসি ক্যামেরা চেক করে দেখে সুরা সত্যি সত্যি সবার চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। যা দেখে সাফায়াত বলল, দেখেছেন আমি আপনার আদরের সুরার কাণ্ড কারখানা। ওকে একবার আমি হাতের কাছে পাই, ওর ঠ্যাং ভেঙে রুমের মধ্যে বসিয়ে রাখবো, এই আমি বলে দিলাম আম্মি। নাজমা দেওয়ান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কোন অধিকারে সুরার ঠ্যাং ভাঙতে চাইছিস সাফি? শাসন করার জন্য একটা অধিকার লাগে, তোর কি আদৌ সেই অধিকার আছে? তাছাড়া তুই তো নিজেই সুরাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিস, তাহলে শুধু শুধু আমাকে মিথ্যা কেন বললি সাফি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি, সুরার কিছু হয়ে গেলে আমি তোকে ক্ষমা করতে পারবো না সাফি। আপনি আমাকে ভুল বুঝছেন আম্মি, আমি কেন মেয়েটাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করব? তুই যদি কিছু না বলিস তাহলে কি মেয়েটা এমনি এমনি বাড়ি ছেড়ে চলে গেল? সুরা গ্রামের সহজ সরল মেয়ে, ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি, পেয়েছে অনাদর অবহেলা। ওকে নিশ্চয়ই তুই এমন কিছু বলছিস যাতে ও খুবই কষ্ট পেয়েছে। আমি সত্যি সেরকম কিছু বলিনি আম্মি। তাহলে মেয়েটা কি এমনি এমনি চলে গেল? তৎক্ষণাৎ কোথা থেকে মাজেদা এসে বলল, এমনি এমনি চলে যায়নি আপা। মেয়েটা সকালে আপনাকে আর ভাইজানকে ঝগড়া করতে দেখেছে। সে হয়তো চায়নি তার জন্য আপনাদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হোক। অশান্তি তো এবার সৃষ্টি করব আমি। ভালোই ভালোই একবার মেয়েটাকে পেয়ে যাই, তারপর ওকে নিয়ে আমি অন্যত্রে চলে যাব। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে তোর ভাইজান আর শফিককে দেখিয়ে দিব কবরের মধ্যেও পদ্ম ফুল ফোটে। আপনি একটু শান্ত হন আপা। আগে মেয়েটাকে খুঁজে বের করতে তো হবে, তারপর না হয় ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এটা অবশ্যই তুই ঠিক বলেছিস। তুই চল আমার সাথে, আমি নিজেই আমার সুরাকে খুঁজে নিয়ে আসব। কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। বলেই বাইরে পা রাখার আগেই সাফায়াত তার হাত ধরে বলল, আই এম সরি আম্মি, আমি সত্যি বুঝতে পারিনি মেয়েটা আমার সামান্য কথায় বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার কোথাও যেতে হবে না আম্মি, আমার জন্য যখন মেয়েটা চলে গিয়েছে আমি নিজেই তাকে খুঁজে নিয়ে আসবো। বলে
সাফায়াত বের হতে যাবে এমন সময় তার ফোন বেজে ওঠে। সাফায়াত দেখলো ফোনের স্ক্রিনে শাকিল নামটা জ্বলজ্বল করছে। শাকিলের কল দেখে সাফায়াতের তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্টের ঘটনা মনে পড়ে গেল। সুরার টেনশনে অ্যাক্সিডেন্টের ঘটনা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ শাকিল, মেয়েটার কি অবস্থা এখন? ওর পরিবারের কারো খোঁজ পেয়েছো কি? হ্যাঁ স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে, তবে ডান হাতটা একদম লুলা হয়ে গিয়েছে। মেয়েটার ড্রেস আপ দেখে মনে হচ্ছে ভালো কোনো পরিবারের, অথচ শুনে মনে হচ্ছে কোনো গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে কথাটা শোনা মাত্রই হকচকিয়ে উঠল সাফায়াত। সে মনে মনে বলল, তাহলে কি সুরার অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও গড, এটা যেন সত্যি না হয়। সাফায়াত নিজেকে সামলে নিয়ে শাকিলকে জিজ্ঞেস করলো, আচ্ছা মেয়েটা কি পরে আছে? আই মিন শাড়ি না 3 পিস? কেন স্যার? তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। মেয়েটা কালো কালারের শাড়ি পরে আছে, গায়ে কিছু গহনাও দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো নতুন বউ। আমি মেয়েটার কাছে ওর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছি, কিন্তু মেয়েটা তেমন কিছু বলতে পারছে না, শুধু বলছে ও কোনো সুন্দর বেডা মানুষের বাড়িতে থাকে। সুন্দর বেড়া মানুষ কথাটা শোনা মাত্রই সাফায়াত দৌড়ে তার গাড়ি নিয়ে হসপিটালে ছুটে এলো। সে শাকিলের বলা কেবিনে প্রবেশ করে দেখলো সাদা বেডের উপর সুরার কোমল দেহটা পড়ে রয়েছে, যা দেখে কলিজা মোচড় দিয়ে উঠল সাফায়াতের। সাফায়াতকে এইভাবে হসপিটালে ছুটে আসতে দেখে অবাক হয়ে গেল সাকিল। সাকিল অবাক হয়ে বলল, স্যার, এই গার্লটা কি আপনার ম্যারিড করাবো? না মানে আপনি মেয়েটার ডিটেলস জানার পর ছুটে চলে আসলেন, আবার আপনাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে, তাই বললাম আর কি। সাফায়াত শাকিলের দিকে কটকটে চোখে তাকিয়ে পড়ল, তোমার এখানে আর কোনো কাজ নেই, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, তবে যাওয়ার আগে মেয়েটাকে আর একটু দেখে যাই। কি সুইট একটা মেয়ে, লুক লাইক নায়িকা নায়িকা। জানেন স্যার, আজকে আমার নিজের মধ্যে কেমন যেন নায়ক নায়ক ফিল আসছে। নায়িকারা যেমন বিপদে পড়লে নায়ক এসে তাদেরকে উদ্ধার করে, তেমনি আমিও আজ নায়কের মতো এসে মেয়েটাকে উদ্ধার করেছি। আজ বাসায় ফিরে আমি মাদারকে মেয়েটার ব্যাপারে বলবো। মেয়েটাকে বেশ মনে ধরেছে আমার, মনে হচ্ছে মেয়েটা কোনো পুলিশের আত্মীয়। হয় হোক, সমস্যা নেই, সে যত বড়ই পুলিশ অফিসার হোক না কেন, আমি মেয়েটাকে আমার করবই করব। আমি যে আমার মনটা মেয়েটাকে গিফট করেছি, এখন শুধু তাকে বলা বাকি আছে, এই মন তোমারই। সাফায়াত রাগে গজগজ করতে করতে বলল, তুমি বড্ড বেশি কথা বলছো শাকিল। সরি স্যার, আমি চলে যাচ্ছি। বলেই শাকিল কেবিন থেকে বেরিয়ে গেল। শাকিল যাওয়ার পর সাফায়াত সুরার দিকে এগিয়ে গেল। সুরার হাতে প্লাস্টার লাগানো হয়েছে, মাথায় ব্যান্ডেজ দেওয়া হয়েছে, চেহারায় কেমন মলিনতার ছাপ ফুটে উঠেছে। নিজের অজান্তেই সাফায়াত সুরার কপালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিল। সুরার সবেমাত্র একটু চোখ লেগে এসেছিল। মুখে কারো হাতের স্পর্শ পাওয়া মাত্রই সুরা এক লাফ দিয়ে উঠে পড়ল, যার ফলস্বরূপ হাতে ব্যথা পেয়ে কোকিয়ে ওঠে সুরা। ব্যথায় চোখে পানি এসে যায়, যা দেখে সাফায়াত বলল, তুমি ঠিক কোন ধাতু দিয়ে তৈরি একটু বলবে মেয়ে? যার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার এখনও দোষীপনা যায়নি। তোমাকে শুধু বলেছিলাম আমার সামনে আসবে না। আমি কি একবারও বলেছিলাম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, গাড়ির নিচে ঝাঁপ দাও? এসব তুমি ইচ্ছে করে করেছো তাই না, যাতে আমি আমাকে বকাঝকা করতে পারে? প্রত্যুত্তরে সুরা কিছু না বলে সাফায়াতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি এসেছেন পুলিশ? আমি জানতাম আপনি আসবেন। জানেন আমি এত বড় বড় গাড়ি দেখে কত ভয় পাচ্ছিলাম। দেখেন না, আমার হাত লোলা হয়ে গেছে। তার মানে পাড়ার দাদিরা যা বলছিল সত্যি বলছিল, পুলিশের পোলাপাইন সত্যি সত্যি লোলা হয়। কিন্তু আমার মনে হয় কখনো পোলাপাইন হবে না, তাই আমিই লোলা হয়ে গেছি। বেশ হয়েছে, হাত লোলা হয়ে গিয়েছে। তোমার মুখটা যদি বন্ধ হয়ে যেত তাহলে আমি আরও বেশি খুশি হতাম। গাড়ি তোমার হাতের উপর দিয়ে না উঠে মুখের উপর দিয়ে উঠলো না কেন? এইভাবে বলতে পারলেন পুলিশ? যদি আমি মরে যেতাম তখনও নিশ্চয়ই আপনি খুব খুশি হতেন, তাই না? অবশ্য খুশি হবারই কথা। আমি বললে আপনি আপনার পছন্দের মতো আর একটা বিয়ে করতে পারবেন। আপনি খুব খারাপ পুলিশ, আমাকে একটুও ভালোবাসেন না। ছোটবেলায় আমার নাক ঘামতো বলে দাদিরা বলতো, দেখিস সুরা, তুই বর কপালে হবি, তোর বর তোকে অনেক ভালোবাসবে, আদর সোহাগ করবে। কিন্তু এখন বুঝতে পারছি তারা মিথ্যা বলছিল। বলেই সুরা সাফায়াতের শার্টে নাক মুছতে যাবে, তার আগেই সাফায়াত জোর গলায় বলল, এই স্টপ। আজ যদি তুমি আমার ইউনিফর্ম নষ্ট করেছো
তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেব। বেয়াদব অসভ্য মেয়ে একটা, জ্বালিয়ে মারছে আমাকে। এরই মধ্যে কেবিনে নাজমা দেওয়ান, নুসাইফা আর মাজেদা প্রবেশ করলো। সবাইকে দেখে সাফায়াত তৎক্ষণাৎ সুরাকে ছেড়ে দিয়ে বলল, আপনি এসেছেন আম্মি, ভালোই হয়েছে। আমায় থানায় যেতে হবে। আপনি মেয়েটাকে নিয়ে বাসায় চলে যান। মেয়েটাকে নিয়ে তো চিন্তা না করলেও চলবে, আমি আছি তো মেয়েটার জন্য, ওর আর কাউকে প্রয়োজন নেই। সাফায়াত নাজমা দেওয়ানকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, ইদানিং আপনাকে আমি চিনতে পারি না আম্মি, সব প্রশ্নের তেরা তেরা উত্তর দেন। আমাকে আর আগের মতো ভালোবাসেন না। এখন আপনার সব ভালোবাসা ওই মেয়েটার জন্য। এটা ঠিক নয় আম্মি। বলেই সাফায়াত কেবিন থেকে বেরিয়ে গেল। রাত 10টা বাজে সাফায়াত বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখে সুরা নেই। সাফায়াত তৎক্ষণাৎ নুসাইফাকে কল করে তার রুমে আসতে বলল। সাথে সাথে নুসাইফা এসে বলল, পকেট কি ইদানিং একটু বেশি গরম হচ্ছে তোমার? এইখান থেকে এইটুকু কল করে ডেকে আনছো যে? ফালতু কথা বাদ দেন। মেয়েটাকে কি হসপিটাল থেকে আনিসনি? নুসাইফা বুঝতে পারল সুরার কথা বলছে, তবুও বলল, কোন মেয়েটা ভাইয়া? আরে ওই বিচ্ছু মেয়েটা। মেয়েটা মেয়েটা করছো কেন ভাইয়া? ওর সুন্দর একটা নাম আছে, সুরা। সুরা বউ হয় তোমার ভাইয়া। গিয়ে দেখো আম্মির রুমে আছে তোমার বউ। যতদিন না ভাবিমণি সুস্থ হয় ততদিন আম্মির কাছেই থাকবে। আম্মির কাছে থাকবে মানে কি? আমি নিজেই তো অসুস্থ। একজন অসুস্থ মানুষ অন্য একজনের দেখাশোনা করবে কিভাবে? তো আম্মি করবে না তো কে করবে? ভাবিমণির তো যে অবস্থা, মেয়েটা না পারবে খেতে, না পারবে ওয়াশরুম যেতে, আর না পারবে চেঞ্জ করতে। মাজেদা খালা যে থাকবে মেয়েটার কাছে তারও তো উপায় নেই। মাজেদা খালার ভাইয়ের মেয়ের বিয়ে, তিনি হসপিটাল থেকে এসে সোজা গ্রামে চলে গিয়েছে। ফিরতে তো কিছুদিন দেরি হবে, তাই বাধ্য হয়ে আম্মিকে ভাবিমণির দেখাশোনা করতে হচ্ছে। সাফায়াত আর এক মুহূর্ত দেরি না করে নাজমা দেওয়ানের রুমে চলে এলো। সাফায়াত এসে দেখলো সুরা ঘুমোচ্ছে, আর বিছানার পাশে রাখা টেবিলের উপর খাবার ঢেকে রাখা হয়েছে। হয়তো এখনো মেয়েটা খাবার খায়নি। সুরার ঘুমন্ত মুখ দেখে সাফায়াতের কেন জানি মায়া হলো। তার ইচ্ছে করলো না মেয়েটাকে আর বকা দেওয়ার। সে রুমের বাহিরে চলে আসতে চেয়েও কি মনে করে ফিরে গিয়ে সুরাকে কোলে তুলে নিল। সাফায়াত সুরাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসার পর নাজমা দেওয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিনি এতক্ষণ ইচ্ছে করে ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে দেখছিল সাফায়াত কি করে। তিনি চেয়েছিলেন আজই সুরাকে নিয়ে তার বোনের বাসায় চলে যাবেন, কিন্তু সাফায়াতের সুরার প্রতি কেয়ার দেখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করছেন। হসপিটালে সাফায়াত যখন সুরাকে জড়িয়ে ধরেছিল, সেটা দেখে নাজমা দেওয়ানের চোখ খুশিতে ছলছল করে উঠেছিল। তিনি তখনই সিদ্ধান্ত নেন সুরাকে সাফায়াতের চোখের সামনে তার কাছাকাছি রাখবেন। তাই তো তিনি ইচ্ছে করে সুরাকে রাতের খাবার, মেডিসিন কিছুই দেয়নি। তিনি চান সাফায়াত নিজে সুরার কেয়ার করুক, সুরাকে একটু একটু করে নিজের মনের জায়গা দিক, তাকে ভালোবেসে কাছে টেনে নিক। সাফায়াতকে সুরাকে নিয়ে বের হয়ে যেতে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পড়ল। ভাগ্যিস মাজেদাকে বুদ্ধি করে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম। এবার আমিও দেখব দুজনের মধ্যে ভালোবাসাবাসি না হয়ে কোথায় যায়। একসাথে থাকতে থাকতে সাফির ঠিক সুরার প্রতি ভালোবাসা জন্ম নেবে, আর সেই দিনটাই হবে আমার আনন্দের দিন। সুরার ঘুমের মধ্যে মনে হলো সে যেন শূন্যে ভাসছে। সে ঘুমের মধ্যেই চিৎকার করে বলল, ভূত ভাই, ভূত ভাই, দয়া করে আমার রক্ত খাস না। আমার পুলিশ পরের গায়ে অনেক গোস্ত, অনেক রক্ত আছে। আমার গায়ে তো হাড্ডি ছাড়া কিছুই পাবি না। রাস্তার কুকুরও আমার দিকে তাকিয়ে ভাবে সে আমার গোস্ত খাবে নাকি তার গোস্ত আমাকে দান করবে। তুই আমাকে ছেড়ে দিয়ে আমার পুলিশ পরকে ধর। সুরার কথাই সাফায়াত বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, তুমি যদি তোমার নন স্টপ বকবক বন্ধ না করো, আমি কিন্তু তোমাকে নিচে ফেলে দিয়ে বাকি যে হাতটা আছে সেটাও ভেঙে দিব। তারপর তুমিও ভূতের দলে যোগ দিবে। সাফায়াতের ধমক খেয়ে সুরার ঘুম উবে যায়। সে তৎক্ষণাৎ এক হাত দিয়ে সাফায়াতের গলা জড়িয়ে ধরে বলল, আমাকে নিচে ফেলবেন না সুন্দর বেটা মানুষ। আমার ভূত হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি আপনাকে ছেড়ে ভূতের কাছে যাব না। প্রত্যুত্তরে সাফায়াত সুরাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এইখানে চুপচাপ বসে থাকবে, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে খাইয়ে দিব। আমি এই তুলতুলে বিছানায় বসবো না পুলিশ, আমি ঠাস করে নিচে চলে যাব তো। সাফায়াত প্রত্যুত্তরে কিছু না বলে কটমটে চোখে সুরার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। যা দেখে সুরা ভয়ে একদম চুপসে গিয়ে বলল, যা বাবা, আমি আবার কি করলাম? এদিকে হাগু দিলেও দোষ, পাদু দিলেও দোষ।
সুরার ভাবনার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সুরা পাশ ফিরে তাকাতেই দেখলো সাফায়াত শুধুমাত্র ট্রাউজার পরা অবস্থায় রয়েছে। হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে, তার গা বেয়ে বিন্দু বিন্দু মুক্তোর মতো পানি পড়ছে, যা দেখতে বড্ড ভালো লাগছে সুরার। ইচ্ছে হচ্ছে একবার ছুঁয়ে দেওয়ার। সাফায়াত সুরাকে নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? এইভাবে নির্লজ্জের মতো তাকিয়ে রয়েছো কেন? জীবনে কখনো ছেলে দেখোনি? নাকি ভাবছো আজ রাতে আবার কোন জায়গার গোশত ছিঁড়ে খাবা? আপনি এত সুন্দর কেন পুলিশ? আপনি সুন্দর বলেই কি আমাকে ভালোবাসেন না? ওই বুড়া চেয়ারম্যান আমার বর হলে ঠিকই আমাকে ভালোবাসতো। বেয়াদব অশুভ মেয়ে একটা। ভালোবাসার কি বোঝো তুমি? হ্যাঁ, যার নাক টিপলে এখনো দুধ বের হবে তার মুখে সবসময় ভালোবাসার কথা। আর একবার যদি তোমার মুখে ভালোবাসার কথা শুনেছি, তোমার মুখ আমি ভেঙে দিব। সাফায়াতের ধমক খেয়ে সুরা বিছানায় গাল ফুলিয়ে বসে রয়েছে। সাফায়াত নাজমা দেওয়ানের রুমে এসে সুরার খাবার আর মেডিসিন নিয়ে এসে নিজের হাতে ভাত মেখে সুরাকে খাইয়ে দেয়। সুরাও তৃপ্তির সহকারে সম্পূর্ণ খাবার শেষ করে, কিন্তু বিপত্তি বাধে ঔষধ খাওয়া নিয়ে। সুরা কিছুতেই ঔষধ খাবে না। এক পর্যায়ে সাফায়াত সুরাকে জোর করে ঔষধ খাইয়ে দেয়, যার ফলস্বরূপ সুরা গলগল করে বমি করে নিজের শাড়ি ভিজিয়ে দিয়ে সাফায়াতের ভয়ে কান্না করে দেয়। সুরার কান্না দেখে সাফায়াতের রাগ নিমেষেই পানি হয়ে যায়। সে সুরার দিকে এগিয়ে গিয়ে সুরার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কি তোমাকে মেরেছি নাকি বকা দিয়েছি? তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? এমনিতেই একটা কেস নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। থানা থেকে ফিরে এসে যে একটু শান্তি করব তারও উপায় নেই। তুমি কি বাচ্চা মেয়ে যে জোর করে তোমাকে ওষুধ খাওয়াতে হবে? আমি ঔষধ খেতে পারি না পুলিশ। সেটা পারবে কেন? পারবে তো শুধু আমার মাথা খেতে। আমার মাথা খেয়েই তো তোমার শান্তি মেলে। যেইটুকু খাবার খেলে সেটা তো দিলে বমি করে উঠিয়ে। শাড়িটাও নোংরা করে দিলে। আমি অনলাইনে তোমার ড্রেস অর্ডার করেছি, ড্রেস সকালে দিয়ে যাবে, কিন্তু এখন কি পরবে তুমি? আপনি আমাকে একটু ধরে ওষার রুমে নিয়ে চলুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ডাফার একটা, ধুয়ে পরিষ্কার করে ভেজা কাপড়ে থাকবে তুমি? সাফায়াতের কথায় সুরা কিছু না বলে চোখের পানি ফেলতে লাগলো। সুরার থেকে কোনো রেসপন্স না পেয়ে সাফায়াত সুরাকে নিয়ে ওয়াশরুমে রেখে কাবার্ড থেকে নিচের একটা শার্ট নিয়ে সুরাকে বলল, আপাতত আমার এই শার্ট ছাড়া তোমাকে পরতে দেওয়ার মতো আর কিছু নেই। এখনকার মতো এই শার্টটাই পরো, সকালে তোমার ড্রেস চলে আসবে। সুরা অসহায় কণ্ঠে বলল, আমি কিভাবে পরবো? আপনি মা না হয় নুজাইফাকে একটু ডেকে দিন। এখন কটা বাজে জানো? 12টা। এত রাতে তোমাকে সাহায্য করার জন্য কি সবাই জেগে বসে রয়েছে? তাহলে আবার কি? শাড়ি খোলো তাড়াতাড়ি, বিশ্রী গন্ধ আসছে। আপনার সামনে খুলতে পারবো না, আপনি বাইরে যান। আমার মাথা ব্যথা করছে মেয়ে, তোমার এত রং তামাশা দেখার সময় নেই। বলে সাফায়াত সুরার শাড়ির আঁচলে হাত দিতেই সুরা চিৎকার করে উঠল, যা দেখে সাফায়াত সুরার মুখ চেপে ধরে বলল, গাধা, এত রাতে চিৎকার করে মানুষ জড়ো করতে চাচ্ছ তুমি? সবাই কি ভাববে সেই বিষয়ে কোনো আইডিয়া আছে তোমার? ঠিক আছে, আমি লাইট অফ করে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমার সমস্যা হবে না। ঠিক আছে। সাফায়াত লাইট অফ করে সুরার শাড়ি চেঞ্জ করে তাকে শার্ট পরিয়ে বিছানায় এনে বসিয়ে দেয়। সুরার যেন লজ্জায় মরি মরি অবস্থা হয়ে গিয়েছে। সে ভুলেও সাফায়াতকে দিকে তাকিয়ে দেখছে না, যা দেখে সাফায়াত সুরাকে ইজি করতে বলল, দেখো মেয়ে, তোমার এত লজ্জা পাওয়ার মতো আমি কিছুই করিনি, সো এসব লজ্জা পাওয়া বন্ধ করো। বলেই সাফায়াত সুরার কাছে বসে তার পা নিচের দিকে টেনে এগিয়ে নিয়ে যেতেই সুরা কেঁপে উঠে তুতলাতে তুতলাতে বলল, কি করতে চেয়েছেন পুলিশ? তোমাকে আদর করতে। সত্যি? হ্যাঁ। মিথ্যে বলছেন না তো পুলিশ? আদর করার নামে আবার ঔষধ খাওয়াবেন না তো? আমি কিন্তু আর কোনো ঔষধ খেতে পারবো না। ঔষধ দেখলেই আমার অস্থির লাগে, মাথা ঘুরে বমি আসে। তুমি কি 1 মিনিটও চুপচাপ থাকতে পারো না? শরীরের যে কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে আমরা অসুস্থ হয়ে যাই। আমাদের কথা বলার মতো কোনো মুড থাকে না। কিন্তু তুমি তো দেখছি ননস্টপ বকবক করেই যাচ্ছ। অ্যাক্সিডেন্টের কোনো ইফেক্ট তোমার উপর পড়েনি, আর একটা কথাও না বলে চুপচাপ থাকো। আর দেখো আমি কি করি। চুমু দিবি? শুধু চুমু না গাধা, আরও অনেক কিছু দিব। বলেই সাফায়াত সুরার দিকে এগিয়ে যেতেই সুরা আবেশে চোখ বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ সাফায়াত সুরার পা টেনে নিয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। ক্ষতস্থানে চলে উঠতেই সুরা চিৎকার করে ওঠে, আমি জানতাম আপনি এমনই কিছু করবেন। পুলিশের কাজই হচ্ছে শুধু মিথ্যে কথা বলা, মানুষকে বোকা বানানো। সাফায়াত সুরার হাতে মলম লাগাতে লাগাতে বলল, আর কোথায় আঘাত পেয়েছো দেখি? সুরা ইতস্তত বোধ করে বলল, আর কোথাও না।
আমি জানি তুমি মিথ্যা বলছো। শাকিল বলেছিল তুমি গুরুতরভাবে আহত হয়েছিলে। ওই রাস্তায় পড়েছে, আমার পিঠে একটু ছুঁড়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নাই। এরকম আঘাতে আমি অভ্যস্ত আছি। বাপ মা ছাড়া চাচির সংসারে বড় হয়েছি তো আঘাত আমার নিত্যদিনের সঙ্গী ছিল। জানেন সুন্দর বেটা মানুষ, চাচি আমাকে খুব মারতো। একবার হাত থেকে পড়ে একটা কাচের গ্লাস ভেঙে গেছিল, তার জন্য চাচি খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়েছিল। ব্যথায় ছটফট করছিলাম আমি, কিন্তু চাচির মন গলেনি। আমি তো আর তোমাকে মারছি না। ঠিক মতো মেডিসিন নাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সব ক্ষত শুকিয়ে যাবে। শরীরের আঘাত না হয় ঔষধ দিয়ে সারিয়ে দিবেন, কিন্তু মনের আঘাত কি কখনো সারিয়ে তুলতে পারবেন? জানি কখনো পারবেন না সুন্দর বেটা মানুষ। আপনি তো আমার মতো গাইয়া অশিক্ষিত মেয়েকে কখনো নিজের বউ বলে মানতে পারবেন না। তাহলে কেন এত সেবা যত্ন করছেন? কথাটা সাফায়াতের কানে বারবার বাজতে লাগলো। সত্যিই তো, সে কি আদেও পারবে সুরাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে, সুরাকে নিজের মনের উঠোনে জায়গা দিতে, তাকে ভালোবেসে কাছে টেনে নিতে? না, এটা সে কখনোই পারবে না। এমন একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে কখনো নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারবে না সে। নেহাত সে তার আম্মিকে অনেক বেশি ভালোবেসে তার অসুস্থতার কথা চিন্তা করে মেয়েটার সেবা যত্ন করছে, ব্যাস, আর কিছুই না। সাফায়াতের থেকে কোনো রেসপন্স না পেয়ে সুরা বলল, কিছু বলছেন না কেন পুলিশ? আমাকে একটু ভালোবাসলে আপনার কি এমন ক্ষতি হবে? আমি গাইয়া অশিক্ষিত, এটাই তো আপনার সমস্যা, তাই না? আমি যদি মেলা শিক্ষিত হই, টিভির নায়িকাদের মতো ছোট ছোট জামা পরি, তখন কি আমাকে তুই ভালোবাসবি পুলিশ? সুরার কথায় সাফায়াতের মনে হলো সুরা যেন হুট করে বুঝদার হয়ে গিয়েছে, কেমন যেন বড়দের মতো কথা বলছে। সাফায়াত কথা ঘুরিয়ে ধমকের সুরে বলল, তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকবে। ভালোবাসার কি বোঝো তুমি? হ্যাঁ, তোমার এখন পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালোবাসা নয়। সাফায়াতের কথা শুনে সুরা মনে মনে বলল, আমি একদিন ঠিক তোর যোগ্য হয়ে উঠবো সুন্দর বেটা মানুষ। আর সেদিন তুই যেমন আমাকে পাত্তা দিস না, আমিও তেমন তোকে পাত্তা দিব না। বলেই সুরা বিছানায় শুয়ে পড়ল। যা দেখে সাফায়াত তাকে টেনে তুলে বলল, তোমার সমস্যা কি? হ্যাঁ, বলছি না তোমার ক্ষত স্থানে মলম লাগাতে হবে? এত জ্বালাচ্ছ কেন আমাকে তুমি? সুরা প্রত্যুত্তরে কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে পড়ে থাকলো। এক পর্যায়ে সাফায়াত বিরক্ত হয়ে নিজেও বিছানায় গিয়ে সুরার থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। মাঝরাতে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে যায় সুরার। সুরার ঘুম ভাঙতে বুঝতে পারে সে সাফায়াতের বুকের উপর শুয়ে আছে, আর সাফায়াত তাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। ব্যাপারটা বেশ ভালো লাগে সুরার, তার ইচ্ছে করে সাফায়াতের বুকে মাথা রেখে শুয়ে থাকতে। এদিকে তার পেটে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, তাকে এমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, কিন্তু তার পায়ের ব্যথায় হাঁটার শক্তিটুকু নেই তার। সুরা একবার ভাবে সাফায়াতকে ডাকবে, কিন্তু সাফায়াতের ঘুমন্ত চেহারা দেখে সুরার মায়া হয়। তার ইচ্ছে হয় না সাফায়াতের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিয়ে বলল, ইস, আমার বরটা কত সুন্দর, একদম যেন হোটেলে কাচের মধ্যে রেখে দেওয়া কালো কালো মিষ্টি। হোটেলে কাচের মধ্যে রাখা কালো মিষ্টিগুলোর প্রতি লোভ থাকলেও যেমন সেই মিষ্টি ছুঁয়ে দেখার সাধ্য আমার ছিল না, ঠিক তেমনি আপনার প্রতি লোভ থাকার পর আপনাকে আমার ছুঁয়ে দেওয়ার সাধ্য নেই সুন্দর বেটা মানুষ। পরক্ষণেই সুরা কিছু একটা ভেবে বলল, আপনি আমাকে মানুন বা না মানুন, পবিত্র কালেমা পড়ে আমাদের বিয়ে হয়েছে, আর বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। আপনার প্রতি অধিকার আছে আমার, হোক না সেটা সজ্ঞানে বা অজ্ঞানে। বলে সুরা সাফায়াতের কপালে চুমু দিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে গেল।